বিশ্বব্যাপী অভিবাসীদের অধিকার নিশ্চিত করতে হবে, জাতিসংঘ সদর দপ্তরে প্লেনারি সেশনে বললেন প্রধানমন্ত্রী। জঙ্গি হামলাগুলোর অর্থের যোগান এসেছে মধ্যপ্রাচ্য থেকে, ভারত হয়েই ঢুকেছে অস্ত্র। ব্রিফিংয়ে ডিএমপি, বিমানবন্দর থেকে রোবট ও গোয়েন্দা ডিভাইস জব্দ। চুরি যাওয়া রিজার্ভের $1.5 কোটি ফেরত পাচ্ছে বাংলাদেশ। ফিলিপিন্সের আদালতের আদেশ, অচিরেই সব অর্থ উদ্ধার করা যাবে, দাবি বাংলাদেশ ব্যাংকের। সারা দেশে সড়ক দুর্ঘটনায় আরও 15 জন নিহত। দুর্ঘটনা রোধে 144টি ব্ল্যাক স্পট চিহ্নিত করেছে সরকার। 9 বছর আগের স্পট চিহ্নিতকরণ অকার্যকর বলছেন বুয়েটের গবেষকরা। এবং বিভিন্ন সংগঠন ও সমিতির নামে নম্বর প্লেট লাগিয়ে রাজধানীতে অবৈধ রিকশা বাণিজ্য। রাজস্ব হারাচ্ছে সিটি কর্পোরেশন, মোবাইল কোর্ট পরিচালনার পরিকল্পনা। প্রবাসী সময়ে সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। বিশ্বব্যাপী অভিবাসীদের অধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে শরণার্থী এবং অভিবাসন বিষয়ক প্লেনারি সেশনে দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সেখানে তিনি অভিবাসীদের অধিকার রক্ষায় 5টি উপায়ের কথা তুলে ধরেন। এর আগে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেতা অং সান সুচির সঙ্গে বৈঠকে নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। অভিবাসন বিষয়ে একটি গোলটেবিল বৈঠকে তার কো চেয়ারপারসনের দায়িত্ব পালনের কথা রয়েছে। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন শিহাবুদ্দিন কিসলু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের যে লার্জার মুভমেন্ট অন মাইগ্রেশন অ্যান্ড রিফিউজিস প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন। তিনি বাংলাদেশের প্রতিবেদন উপস্থাপন করেছেন এবং সেখানে তিনি 5টি বিষয় উল্লেখ করেছেন। তবে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিনি বলেছেন যে শরণার্থী অভিবাসনের ক্ষেত্রে অবশ্যই মানবাধিকারের বিষয়টি সুনিশ্চিত করতে হবে। প্ল্যানারি সেশনে যোগ দেওয়ার আগেই মিয়ানমারের নেত্রী অং সান সুচির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেছেন এবং সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আলোচনা হয়েছে, তারা দুই নেত্রী একমত হয়েছেন যে আলোচনার মাধ্যমে মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলির সুষ্ঠু সমাধান করা হবে। একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অং সান সুচির সঙ্গে বৈঠকে তার সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করেছেন। এই অপরাহ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোটেল ওয়ার্ল্ড অফ অ্যাস্টোরিয়াতে বিজনেস কাউন্সিল অফ ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং সংগঠনের আয়োজনে একটি আলোচনায় অংশ নিয়েছেন এবং সেখানে তিনি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ এবং বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য যেই সুযোগ সুবিধাগুলো সরকার দিচ্ছে সেগুলো তুলে ধরবেন। একই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের যে চাওয়া পাওয়া সেগুলো শুনবেন। আজকে বিকাল 4:30টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও জাতিসংঘের অভিবাসন এবং শরণার্থী বিষয়ক যে প্ল্যানারি সেশনের দ্বিতীয় পর্ব রয়েছে সেখানে যোগ দেবেন। বিশেষত তার গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যে রয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট, তার সঙ্গে সাক্ষাৎ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার আয়োজনে যে লিডার সামিট অন ফিউজিস, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন। এই ছিল সর্বশেষ আমার কাছে নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তর থেকে শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের একটি দেশ থেকে হুন্ডির মাধ্যমে গুলশান এবং শোলাকিয়ায় জঙ্গি হামলার অর্থের যোগান আসে, আর ভারতের ভেতর দিয়ে এসেছে অস্ত্রের যোগান। সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপে একথা জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। এ সময় তিনি আরো বলেন, দেশে অর্থ গ্রহণকারীর পরিচয় তারা জানতে পেরেছেন, তাকে গ্রেফতারে অভিযান চলছে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গুলশানের হোলি আর্টিজান বেকারিতে 1 জুলাইয়ের নৃশংস হামলার পর বাংলাদেশে জঙ্গি কর্মকাণ্ডে আসে নতুন মোড়। হামলাকারীরা নিজেদের আইএস দাবি করলেও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে এর পেছনে আছে 90 জেএমবি। মূলত 2015 সাল থেকে এই জঙ্গি সংগঠনটির উত্থান। গুলশান হামলার সপ্তাহখানেক ব্যবধানে শোলাকিয়া ঈদগাহের কাছে ঘটে আরেকটি হামলার ঘটনা। গুলশান ঘটনায় হামলাকারীরা সবাই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে নিহত হলেও শোলাকিয়ার ঘটনায় গ্রেফতার করা হয় হামলাকারীদের কয়েকজনকে। এই দুটি জঙ্গি হামলার পরই প্রশ্ন উঠে 90 জেএমবির পেছনে কারা ছিল, তাদের অর্থ ও অস্ত্রের উৎস নিয়েও ছিল নানা কৌতূহল।
গুলশান ঘটনাকে অর্থ যেটি পাওয়া গিয়েছিল সেটি হুন্ডির মাধ্যমে এসেছে এবং এই অর্থটা গ্রহণ করেছে কে এই সংগঠনের পক্ষ থেকে সেটিও আমাদের তদন্তে সেটা তারও পরিচয় পাওয়া গেছে, তাকে ধরার জন্য অভিযান সেটি অব্যাহত রয়েছে। আর অস্ত্রের ক্ষেত্রে অস্ত্র সীমান্ত পেরিয়ে এসেছে, তবে এটি ইন্ডিয়ার ভিতর দিয়ে এসেছে, এটি আমরা তদন্তে পেয়েছি। তিনি আরো বলেন, গুলশান ও শোলাকিয়ার হামলার ঘটনায় তামিম চৌধুরী ছাড়াও নেপথ্যের আরো কয়েকজনের নাম তারা জেনেছেন। তাদের গ্রেফতারে অভিযান চলছে। আরো কিছু লোক এই মামলার তদন্তে আরো কিছু লোকের নাম এসেছে। মোহাম্মদ বাশারুজ্জামান নামে আরো একজন, যার যে ওদের সংগঠনের চকলেট নামে পরিচিত। তারপরে আমরা ওখানে পেয়েছি রাজীব গান্ধী নামে একজনের নাম, যার প্রকৃত নামটা আমরা এখনো জানতে পারিনি। কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান বলেন, সাম্প্রতিক জঙ্গি বিরোধী অভিযানে 7 জন শীর্ষ পর্যায়ের জঙ্গি নেতা নিহত হয়েছে। ফলে সাংগঠনিকভাবে 90 জেএমবি অনেকটাই নিষ্ক্রিয়। তবে জঙ্গি বিরোধী পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে। মারজান বা গান্ধী ছাড়া আর দুজন আছে, তারা ইন্ডিয়াতে পালিয়ে গিয়েছে। আমরা জানি তারা এপ্রিল মাস থেকেই দেশের বাইরে। একজন হলো রিপন আর একজন হলো খালিদ। তাদের যে লিডারশিপ ছিল, তাদের যে শক্তি, এগুলো আমাদের ধারণা এখন অন্তত 60 to 70% সেটি ক্ষয় হয়েছে। আজিমপুর অভিযানে আটক 3 নারীর পরিচয় পাওয়া গেছে বলেও জানান তিনি। এরা হলো মারজান, বাশারুজ্জামান ওরফে চকলেট এবং তানভীর কাদেরের স্ত্রী। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের মতে প্রতিবেশী দেশের ভেতর দিয়ে আসা অস্ত্রের ছোটখাটো চালান বন্ধ করা কঠিন। এক্ষেত্রে দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। ডিএমপির ব্রিফিংয়ের পর সময় সংবাদকে এমন প্রতিক্রিয়া জানান তিনি। এগুলো শুধু বাংলাদেশ আসছে না, মিয়ানমারে যাচ্ছে, এখানে যাচ্ছে। যারা স্মাগলিং করে তারা তো রুট বের করতেই পারে। অস্ত্রের চালান ইন্ডিয়া থেকে আসতেছে, এটা ডিফিকাল্ট টু কন্ট্রোল। এই একটা দুটা বড় চালান আসলে ইয়েস, আমাদের যেটা সতর্কতা যতখানি সম্ভব ততখানি সতর্ক হওয়া উচিত বলে আমি মনে করি। আমাদের এই ধরনের ক্যাপাসিটি নাই, আমাদের এই ক্যাপাসিটিটা বিল্ড করতে হবে। সেটা বিল্ড করা একদিনে যাবে না। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোবট এবং গোয়েন্দা ডিভাইস আটক করেছে শুল্ক গোয়েন্দারা। তাদের দাবি, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আমদানি করায় এইসব উপকরণ অবৈধ কাজে ব্যবহারের আশঙ্কা রয়েছে। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত 8 সেপ্টেম্বর চীন থেকে আসা এই চালানটি আটক করেন তারা। পরীক্ষা নিরীক্ষা শেষে তারা নিশ্চিত হন অবৈধভাবেই উপকরণগুলো আনা হয়েছে। একটি রোবট ছাড়াও 120টি স্মার্ট ওয়াচ, 25টি পেন ক্যামেরা, অ্যান্টেনা ও বেজ স্টেশন সহ বিভিন্ন নেটওয়ার্কিং সামগ্রী রয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান চট্টগ্রামের গ্লোবাল কমিউনিকেশন। এই সমস্ত ইকুইপমেন্টের সাথে এরকম একটা হেলথ কেয়ার রোবট আসাটা এটা কোনো বিচ্ছিন্ন বিষয় না। এমন হতে পারে যে তারা কোনো একটা পরিকল্পনা করছে যে জায়গায় তারা একটা কেমিক্যাল উইপন হিসেবে এটা ব্যবহার করে প্রাথমিক কাজ করেন এবং পরবর্তীতে তারা অন্য কাজ করবে। যেগুলো সবগুলো মিলে একটা কনসেপ্ট তৈরি করে যে এটা কোনো নাশকতা করতে পারে, এরকম কোনো একটা গ্রুপের জন্য বিভিন্ন ধরনের ইকুইপমেন্টে তাদের যে সক্ষমতাকে বৃদ্ধি করবে। ফিলিপিন্সের রিজিওনাল ট্রায়াল কোর্টের রায়ের ফলে রিজার্ভের চুরি যাওয়া অর্থের প্রায় $1.5 কোটি ফেরত পাচ্ছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বিকেলে কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে একথা জানান বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র। রায়ের কপি হস্তান্তরের পর খুব অল্প সময়ের মধ্যে এই অর্থ ফেরত পাওয়া যাবে বলেও জানান তিনি। সেই সঙ্গে আইনি ভিত্তি প্রতিষ্ঠিত হওয়ায় চুরি যাওয়া বাকি অর্থও উদ্ধার করা যাবে বলেও আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের $8 কোটি 10 লাখ চুরি হওয়ার 8 মাস পর $1,52,50,000 ফেরত পাওয়ার খবর জানালো বাংলাদেশ ব্যাংক। সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের 2 সহকারী মুখপাত্র জানান, ফিলিপিন্সের ডিপার্টমেন্ট অব জাস্টিসের কয়েক মাসের তদন্ত এবং সিনেটে শুনানি হয়। ফিলিপিন্স সরকার বনাম ব্যবসায়ী কিমং এর এই মামলায় অবশেষে বাংলাদেশকে এই অর্থ ফেরত দেওয়ার আদেশ দেয় রিজিওনাল ট্রায়াল কোর্ট। ফিলিপাইনের রিজিওনাল ট্রায়াল কোর্ট শুনানি শেষে ইতোপূর্বে বাজেয়াপ্তকৃত ফিলিপাইন কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত $4.63 মিলিয়ন মার্কিন ও 488.28 বিলিয়ন পেসো বাংলাদেশের অনুকূলে অবমুক্ত করার আদেশ জারি করেছে।
এই অর্থ ফেরত পাওয়ার পরও খোয়া যাওয়া প্রায় $6.5 কোটি বাকি থাকবে। সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানা যায়নি। তবে অচিরেই সব অর্থ ফেরত পাওয়ার বিষয়ে আশাবাদী বাংলাদেশ ব্যাংক। আজকে যেমন কোর্টের রায় হয়েছে, আপনারা সবাই কোর্টের প্রসিডিউরটা জানেন। এই কোর্টের রায়টা অফিসিয়ালি এইটা আবেদনকারীর কাছে যাবে, সেটা সেন্ট্রাল ব্যাংকের কাছে যাবে। সেন্ট্রাল ব্যাংকের কাছে রক্ষিত অর্থ তখন ব্যাংকিং চ্যানেলে আমাদের অ্যাকাউন্টে চলে আসবে। সেই জিনিসটা ব্যাংকিং চ্যানেলে কিভাবে আসবে সেটা দুই সেন্ট্রাল ব্যাংক মিলে ঠিক করবে। সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে গিয়েছে, সেটা এস্টাবলিশ হলো ওই দেশের কোর্টের মাধ্যমে, টাকাটা বাংলাদেশে। নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে জমা রাখা বাংলাদেশের রিজার্ভের $10.10 লাখ গত ফেব্রুয়ারি মাসে সুইফট কোড হ্যাকিং এর মাধ্যমে চুরি হয়ে যায়। এর মধ্যে $8.10 লাখ চলে যায় ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের 4টি অ্যাকাউন্টে, আর শ্রীলঙ্কায় যায় $2 কোটি। শ্রীলঙ্কার অর্থ ফেরত পাওয়া গেলেও ফিলিপিন্সের অর্থ এখনো ফেরত পাওয়া যায়নি। তবে এই রায়ের মাধ্যমে চুরি যাওয়া অর্থ বাংলাদেশে ফেরত আনার আইনি ভিত্তি প্রতিষ্ঠিত হলো বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুর পলাতক খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি আলোচনার মাধ্যমে সুরাহা করা প্রয়োজন বলে মনে করেন খোদ কানাডার ক্ষমতাসীন দলের এমপি মার্ক মিলার। গেল শনিবার মন্ট্রিলে নূর চৌধুরীকে ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পর এই প্রতিক্রিয়া পাওয়া গেছে। এক্ষেত্রে বাংলাদেশ কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা উচিত বলে মনে করেন তিনি। মন্ট্রিল ঘুরে এসে যুক্তরাষ্ট্র প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট, ক্যামেরায় ছিলেন কানাডা প্রতিনিধি শরীফ ইকবাল চৌধুরী। 1975-এ জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার পর বাংলাদেশ থেকে পালিয়ে যায় বিপথগামী সাবেক সেনা কর্মকর্তা ঘাতক নূর চৌধুরী। তারপর থেকে কানাডার টরন্টোতে বাস করছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এই আসামি। কানাডায় বসবাসরত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠাতে দীর্ঘদিন ধরেই আন্দোলন সমাবেশ করছে এখানকার প্রবাসী বাংলাদেশিরা। এই অবস্থায় মন্ট্রিলে গ্লোবাল ফান্ড কনফারেন্সের এক ফাঁকে গত শনিবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে নূর চৌধুরীকে ফিরিয়ে দিতে শেখ হাসিনার আহ্বানের পর বিষয়টি আবারও আলোচনার কেন্দ্রে চলে আসে। কানাডার সরকারদলীয় এমপি ও পার্লামেন্টের বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য মনে করেন বহিঃসমর্পণ আইন নিয়ে দেশটির ভাববার সময় এসেছে। কানাডার বহিঃসমর্পণ আইনের বিভিন্ন দিক নিয়ে উচ্চতর মহল খতিয়ে দেখবে বলে আশা করছি। তবে অবশ্যই এক্ষেত্রে দুদেশের আলোচনা অব্যাহত থাকতে হবে। তিনি মনে করেন এর পাশাপাশি দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা প্রয়োজন। বহিঃসমর্পণ আইন নিয়ে ইতিবাচক ইঙ্গিতের জন্য দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা উচিত বলে আমার মনে হয়। নূর চৌধুরীকে ফিরিয়ে দিতে কানাডা সরকারও তার আইনগত দিকগুলো খতিয়ে দেখবে বলে আশা করেন ক্ষমতাসীন দলের প্রভাবশালী এই এমপি। সময় সংবাদ, মন্ট্রিল, কানাডা। প্রবাসী সময় আরও থাকছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইটে আবারও শিডিউল বিপর্যয়। প্রতিটি ফ্লাইট আসছে নির্দিষ্ট সময়ের 2 থেকে 3 ঘন্টা পর, হাজিদের ভোগান্তি। ঈদে ফাঁকা রাস্তায় বেপরোয়া গাড়ি চালানো, ওভারটেকিং, নিয়ম না মানা এবং অদক্ষ চালকের কারণেই বাড়ছে সড়ক দুর্ঘটনা। সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক মতবিনিময় সভায় সম্প্রতি সড়ক দুর্ঘটনার দায় স্বীকার করে নেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সড়ককে দুর্ঘটনা কমাতে ব্ল্যাক স্পট চিহ্নিত করে কাজ শুরু করেছে সরকার, কিন্তু বুয়েটের যে রিপোর্ট অনুযায়ী সরকার ব্ল্যাক স্পটের কাজ শুরু করেছে তা 2007 সাল পর্যন্ত সড়ক দুর্ঘটনার নিরিখে, যা এখন অনেকটাই অকার্যকর বলে জানান অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট। গত 16 সেপ্টেম্বর ঢাকা সিলেট মহাসড়ক এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বাবা ও 2 ছেলে সহ মারা যান 8 জন। একই দিনে মাদারীপুর ও টাঙ্গাইলে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত হন আরও 8 জন। এসব ঘটনায় আহতের সংখ্যা ছিল অন্তত 27। ঈদুল আজহার আগে ও পরে সড়ক ও মহাসড়কগুলোতে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 150 শতাধিক মানুষ, যার বেশিরভাগই ঘটে ফাঁকা সড়কে বেপরোয়া গাড়ি চালানো ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এর কারণে, যা গত কয়েক বছরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকারের নেওয়া পদক্ষেপগুলোকে ম্লান করে দিচ্ছে বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। দুর্ঘটনার প্রাণহানি অর্ধেক নেমে এসেছিল, কিন্তু সে সাফল্য আমি ধরে রাখতে পারলাম না। এই ঈদের সময় যেভাবে একটা মৃত্যুর মিছিল, এটা প্রসেশন অফ ডেথ
যদি কেউ বলে থাকে ভুল বলে। এদিকে সোমবার সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় ওবায়দুল কাদের বলেন, বুয়েটের এআরআই এর প্রতিবেদন অনুযায়ী সড়ক দুর্ঘটনা রোধে ব্ল্যাক স্পট চিহ্নিত করে কাজ করছে সরকার। 165 crore টাকায় 144টি ব্ল্যাক স্পটকে অ্যাড্রেস করার জন্য আমরা কাজ শুরু করেছি। তবে এআরআই বলছে, সরকার যে রিপোর্টের উপর ভিত্তি করে কাজ করছে তা 2007 সাল পর্যন্ত সড়ক দুর্ঘটনার ধরনের উপর নির্ভর করে করা প্রতিবেদন। বর্তমান প্রেক্ষাপটে যার মাত্র 25%ই মিল পাওয়া যায়। দুর্ঘটনার স্থান চিহ্নিত করার জন্য যেটা বেসিক আমার রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে আপডেটেড ডাটা। ন্যূনতম আমার আপডেটেড 5 বছরের ডাটা অ্যানালাইসিস করে আমাকে দেখতে হবে কোন কোন জায়গাগুলোতে আমার অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে বা ক্লাস্টার। 2007 সাল পর্যন্ত ডাটা নিয়ে করেছি, আজকে 2016 সাল। অর্থাৎ এই 9-10 বছরের পুরনো ডাটা নিয়ে কাজ করতে গেলে ভুল যেটা হবে যে আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিজে কিন্তু প্রতিনিয়ত আমাদের সিচুয়েশন চেঞ্জ হচ্ছে। সেক্ষেত্রে গত 5 বছরের সড়ক দুর্ঘটনার ধরন ও স্পট চিহ্নিত করে পুনরায় কাজ করা গেলে একদিকে যেমন অর্থ অপচয় হবে না, অন্যদিকে সড়কে দুর্ঘটনা অনেকটাই কমে আসবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এদিকে সারা দেশে সোমবার সড়ক দুর্ঘটনায় 15 জন নিহত হয়েছেন। দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদিখানে 2টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 12 জন। এছাড়া রাজধানী, বগুড়া, কুড়িগ্রাম, হবিগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে আলাদা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও অন্তত 11 জন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত 1.5 শতাধিক মানুষ। রিপোর্টার রাশেদ লিমন, কামরুজ্জামান মামুন এবং জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুরে মাও থেকে ছেড়ে আসা ঢাকামুখী গাংচিল পরিবহনের একটি বাস দ্রুতগতিতে রং সাইড দিয়ে যাচ্ছিল। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া মহাসড়কের নিমতলির কুচিয়ার মোড় এলাকায় পৌঁছালে মাওগামী প্রচেষ্টা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 4 জন নিহত হন, আহত হন আরও 12 জন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে বাস দুটি সরিয়ে নিলে 20 মিনিট পর যান চলাচল স্বাভাবিক হয়। গাংচিলের ড্রাইভারটা আমার জানা মতে রাস্তা টাইম সাইডে এসে পড়ছে। প্রচেষ্টা গাড়িটা মাওয়াতে যখন আসছে তখন না পেরে আপনার পরের টাইম সাইডে 2টা মুখোমুখি সংঘর্ষ হয়। আমাদের 3টা ডেড বডি পাইছি। আমরা পিছনে 2 সিট বাদে ছিলাম, আর ওই ছিল হলো পিছনের সিটি। বগুড়া শেরপুরে ভোরে ঢাকামুখী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক কিশোরী নিহত হয়। এতে আহত হন আরো 22 যাত্রী। আহতদের উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো একজনের মৃত্যু হয়। আমরা ঘুমাই গেছি গাড়ির মধ্যে, তখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, কিভাবে এদিক হইতে পারি না। তারপর জাগনা হইয়া দেখি আমার পা ভাঙ্গা। অ্যাক্সিডেন্ট করার পর এখানে নিয়ে আসছে। এখানে তার বাচ্চা পেটে ছিল, 6 মাসের বাচ্চা। বেশি ব্লিডিং হওয়ার কারণে সে মারা গেছে। আর বাদ বাকি যে রোগী আছে তাদের প্রপার চিকিৎসা চলছে এবং এগুলা চিকিৎসা দিলে সবগুলো আশা করতে ভালো হয়ে যাবে। এছাড়া কুড়িগ্রামের জয়মনিরহাট বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় সুরুজ্জামান সুজা নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত সুজা জয়মনিরহাট ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এখনো কাটেনি বাংলাদেশ বিমানের ফিরতি হজ ফ্লাইটের শিডিউল বিপর্যয়। মোয়াল্লেমের গাফিলতি সহ নানা অব্যবস্থাপনায় জেদ্দা বিমানবন্দরে নানা ভোগান্তিতে পড়েন হজ যাত্রীরা। হজ ফ্লাইটের অব্যবস্থাপনার জন্য এজেন্সিকে দুষছেন তারা। পবিত্র মক্কা নগরীতে হজ পালন শেষে দেশে ফিরেছেন হাজিরা। তবে শুভ্র স্মৃতির সঙ্গে তাদের যাত্রাপথে ভোগান্তিও যোগ হয়েছে। সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা বাংলাদেশ বিমানের প্রতিটি ফ্লাইট অন্তত 4 থেকে 5 ঘন্টা বিলম্বে পৌঁছায়। এয়ারপোর্টে গেছি 2:30টার সময় কথা ছিল, কিন্তু 2:30 পরে দিল আবার 5:30টা। 5:30 থেকে না হয় আবার 8টার সময় সেই ফ্লাইটটা ছাড়লো। আমাদের মালপানি সেই দোতলা থেকে অনেক কষ্ট করে নামাছি, নিজে নামাছি। নামায় আমরা ওই যে রাস্তার পাশে ফিল করে রাখছি, এই বলে মালাই নিয়ে যায়, এই নিয়ে যায়, এই নিয়ে যায়। আমাদের একটা জাল কিছু করছে। মালপত্রগুলো সঠিকভাবে নিয়ে আসেনি তো। হ্যাঁ, এখন পর্যন্ত মনে করো আমরা সারাদিন এইভাবে বেল্টের পাশে থেকে কোনো রকম মনে করো যে সমস্যার সমাধান করতে পারলাম না। এত ভোগান্তির পরও ভালোভাবে হজ পালন করে দেশে ফিরতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন হাজিরা। আল্লাহর মেহেরবানি যে আল্লাহ পাক খুব সহজভাবেই হজটা করার সুযোগ দিয়েছেন। আমার অনেক ভালো লাগছে, হজ করছি।
হজ অ্যাকচুয়ালি প্রতিটা মুসলমানের জন্মের পর হজটা ফরজ। এদিকে শিডিউল বিপর্যয়ের ঘটনায় ঘন্টার পর ঘন্টা বিমানবন্দরে অপেক্ষা করতে হয় স্বজনদের। ওইখানে ফ্লাইট শিডিউল মিস হওয়ার কারণে এখানেও অনেক আমাদের দ্বারা থাকতে হয়েছে, অনেক সমস্যা। অবশ্যই সমস্যা হচ্ছে এখানে আসলে বসার ব্যবস্থা নেই। তারপরে আপনি যে বৃষ্টি দেখেন, যে আপনার সামনে দেখেন পানি ভিজে যাচ্ছে। আগামী 17 অক্টোবর পর্যন্ত চলবে ফিরতি হজ ফ্লাইটের কার্যক্রম। বাংলাদেশ বিমানের 137টি ফ্লাইটে 50,000 হাজির পাশাপাশি বাকিরা সৌদি এয়ারলাইন্সে করে দেশে ফেরার কথা রয়েছে। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। এএফসি অনূর্ধ্ব 16 নারী ফুটবল দলকে দেওয়া হলো সংবর্ধনা। সার্বিক মান উন্নয়নে কিশোরীরা পেল 1,25,000 টাকা করে। রাজধানীতে দীর্ঘদিন ধরেই চলছে অবৈধ রিকশা বাণিজ্য। বিভিন্ন পরিসংখ্যান বলছে অবৈধ লাইসেন্সধারী রিকশার তুলনায় 10 গুণ বেশি রিকশা চলছে নগরীতে। অনিবন্ধিত এসব রিকশায় রাজধানীর যানজট বাড়ার পাশাপাশি বিশাল অঙ্কের রাজস্ব হারাচ্ছে সিটি কর্পোরেশন। এমনকি রিকশার বৈধতার বিষয়ে সুস্পষ্ট ধারণা নেই অধিকাংশ রিকশা চালকদের। এই পরিস্থিতিতে অবৈধ রিকশা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার পরিকল্পনার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। তারিকুল হাসান আশিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন প্রিন্স আরিফিন। অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন সবশেষ 1987 সালে নতুন রিকশার লাইসেন্স প্রদান করে। ওই সময় রাজধানীতে মোট নিবন্ধিত রিকশা ছিল 87,811টি। নতুন নিবন্ধন দেয়া বন্ধ থাকায় বর্তমানে ঢাকার 2 সিটি কর্পোরেশন সহ সরকারি কোন সংস্থার কাছে নেই রাজধানীতে অনিবন্ধিত রিকশার সঠিক পরিসংখ্যান। তবে রাজধানীতে এরকম রিকশার সংখ্যা 10 লাখেরও বেশি বলে বুয়েটের এক গবেষণায় জানা যায়। অন্যদিকে নিবন্ধন বা লাইসেন্স সম্পর্কে চালকদেরও নেই কোনো জ্ঞান। বিভিন্ন সমিতি বা সংগঠনের পক্ষ থেকে দেয়া কথিত নম্বর প্লেটকেই লাইসেন্স বলে মনে করেন তারা। মুক্তিযোদ্ধার অফিসে লাইসেন্স কিনেছে রিকশার মালিক, আমাদের তো রিকশা না। নাম্বার হলে মুক্তিযোদ্ধা, আমাকে গ্যারেজে দিয়ে যায় আর কি, মুক্তিযোদ্ধার লোকেই। এটা আমি সঠিক বলতে পারবো না, লাইসেন্স কোনো মাস্তানের কাছ থেকে লয়, মাস্তানের কাছ থেকে লাইসেন্স নেয়। তা করতে পারলাম না, অবশ্যই তো লাইসেন্স ছাড়া কি রিক্সা চলে নাকি ঢাকা শহরে। এক একটি রিকশার পেছনে এ ধরনের 2 থেকে 5টি নম্বর প্লেটও দেখা যায়। অন্তত 30টি সংগঠন ও সমিতির দেয়া এসব নাম্বার প্লেট লাগিয়ে অবৈধ রিকশা রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে, এমন তথ্যই উঠে এসেছে অনুসন্ধানে। অন্যদিকে অনিবন্ধিত রিকশা নিয়ন্ত্রণে খুব শিগগিরই মোবাইল কোর্ট পরিচালনার কথা জানালেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা। নাম্বার প্লেটের সঙ্গে এই সমিতি ওই সমিতি, কিন্তু এগুলো আসলে সিটি কর্পোরেশন থেকেও দেওয়া হয়নি এবং এটার ব্যাপারে আমরা সিটি কর্পোরেশন থেকে কোনোভাবে এই বিষয়টাকে আমরা বরদাস্ত করি না। আমরা মোবাইল কোর্ট পরিচালনা করব এবং সেই ক্ষেত্রে এই সমস্ত রিকশা আমরা যা পাবো এগুলো আমরা জব্দ করে এটা ডাম্পিংয়ে ফেলে দিব। রাজধানীতে চলাচলে প্রধান বাহন যেমন রিকশা, তেমনি অসহনীয় যানজটেরও অন্যতম কারণ এটি। অবৈধ রিকশা নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট সংখ্যক রিকশা নিবন্ধনের আওতায় আনা হলে নাগরিক দুর্ভোগ কমার পাশাপাশি বাড়বে রাজস্ব। তাই দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। বরাদ্দ দেওয়া সরকারি জমিতে পাম্প নির্মাণ না করে ব্যক্তি মালিকানাধীন জায়গা দখল করে পাম্প নির্মাণের অভিযোগ উঠেছে ঢাকা ওয়াসার বিরুদ্ধে। বিষয়টি ওয়াসা কর্তৃপক্ষকে জানানো হলেও সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রথমে জায়গা দখলের বিষয়টি এড়িয়ে গেলেও পরে দোষ চাপিয়ে দেন ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাদের ওপর। রতনচন্দ্র মজুমদার এবং আব্দুল মোমেনের তোলা ছবিতে সাইফুল রুদ্রর রিপোর্ট। 1989 সালে মোহাম্মদপুরের কাদিরাবাদ হাউজিং এর এই জায়গাটি নিজ নামে কেনেন শফিকুল ইসলাম। এরপর বাড়ি নির্মাণ করে সপরিবারে বসবাস শুরু করেন। হঠাৎ করেই 2012 সালে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি জায়গাটির দখল নিয়ে তা ঢাকা ওয়াসার কাছে হস্তান্তর করে। পরে শফিক ওয়াসায় যোগাযোগ করে জানতে পারেন জায়গাটি পাম্প নির্মাণের জন্য নেওয়া হয়েছে। তখন ওয়াসা কর্তৃপক্ষ জেলা প্রশাসক প্রেরিত একটি কাগজ দেখান শফিককে। জেলা প্রশাসকের বরাদ্দ দেওয়া সরকারি জায়গা, যার দাগ নম্বর 135, কিন্তু ওয়াসার দখলে যায় 137 নম্বর দাগে থাকা জায়গাটি, যা কিনা ব্যক্তি মালিকানাধীন, যেখানে ওয়াসা তাদের পাম্প নির্মাণ করে। ওয়াসার কোনো সার্ভিস ছিল না, ডিসি সাহেবের কোনো সার্ভিস ছাড়াই এই জিনিসটা জবরদখল করা হয়েছে। দুইটা মেয়ে নিয়ে আমি কি করবো জানি না। আমি আমার ছোট্ট সংসার সে ধ্বংস হয়ে গেছে। এখন যদি আমার সারা জীবনের সঞ্চয় এই জায়গাটা যদি একটু পাই তাহলে হয়তো মেয়েদেরকে নিয়ে মানুষ করতে পারবো। আর কি 2 বছর আগে ওয়াসার এমডির কাছে আমরা
আবেদন করছি, ওনার এখনো কোনো ইস্যুরে পাইনি। ওয়াসার ভুলে জীবনের সব সঞ্চয় এক করে কেনা ভিটেমাটি হারিয়ে নিঃস্ব এই মানুষটি। এ ব্যাপারে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি তিনি জানেন না বলে জানান। আমি তো জানি না এখনো কিছু। 135ই আপনি আমাকে দেন কাগজপত্র দিলে আমি সব দেখে দিব। আমাকে বলেন অভিযোগটা দিতে, পুরো ডিটেলস আমার ভূমি ডিপার্টমেন্ট আছে, পুরো সবটা দেখে দিবে। কারণ এরকম কোনো অভিযোগ যদি আমি পেয়ে থাকি অবশ্যই এটা যাচাই করে দেখবো। পাম শেষ হয়ে গেলে আমরা জায়গাটাকে আবার ফেরত দিয়ে দিই। অথচ ব্যক্তি মালিকানাধীন জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য করা আবেদনপত্র ওয়াসা গ্রহণ করেছে, সেই প্রমাণও মিলল কাগজপত্রে। কে বা কারা জায়গাটি ওয়াসাকে বুঝিয়ে দিল, এমডির কথা মতো এলাকায় গিয়ে তা জানার চেষ্টা করে সময় সংবাদ। প্রকৃতপক্ষে তারা এতটাই শক্তিশালী যে জীবন বাঁচাতে ভয়ে কেউ কথা বলতে রাজি হননি। কারা করাইছে তো বুঝেন, এইটা তো বলা যায় না, এটা করাইছে দলীয় লোকেরাই। তবে ওয়াসাও করে ব্লেন্ডার দিতে পারেন। ছবি নিলে আমাদের সমস্যা আছে, আমরা সাধারণ মানুষ তো, আর এখানে নেতা কর্মীদের প্রভাব ভালো। ভুক্তভোগী আরও জানান, এ বিষয়ে নিম্ন আদালতে একটি মামলা চলমান আছে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। অবকাঠামো আছে, প্রতিষ্ঠানও আছে, কিন্তু হাওয়া হয়ে গেছে এতিম শিশুদের জন্য সরকারের দেয়া বরাদ্দ। ঘটনাটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার। ভুয়া কমিটি সাজিয়ে মাদ্রাসা ও এতিমখানার নামে বরাদ্দের চাল পুরোটাই আত্মসাৎ করা হয়। 2 বছর পেরিয়ে গেলেও মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে, অথচ মামলা মাথায় নিয়ে আতঙ্কে সময় পার করছেন নিরীহ মানুষেরা। ওবায়দুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। সুন্দরগঞ্জের ফলগাছা গ্রামের শফিকুল ইসলাম পেশায় একজন সাইকেল মেকার। খেটে খাওয়া এই মানুষটি চাল আত্মসাতের অভিযোগে এখন সার্টিফিকেট মামলার আসামি। তার দাবি, তাকে কাগজে কলমে মনমত আদর্শপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি বানিয়ে উত্তোলন করা হয় 2 মেট্রিক টন জিআরের চাল, যার কিছুই জানেন না তিনি। এমনিভাবে চাল আত্মসাতের অভিযোগে সার্টিফিকেট মামলা মাথায় নিয়ে শফিকুলের মতো চোখে অন্ধকার দেখছেন নিরীহ অনেক মানুষ। আমাকে টিআরের মামলা দিয়েছে, সার্টিফিকেট মামলা। সে টিএর সম্বন্ধে আমি কিচ্ছু জানি না। আমরা যতই মেকারি করি, আমারও কোনো মান সম্মান আছে। মরা যাওয়ার আজকে 8 বছর পরে চাল উত্তোলন করছে। মরা মানুষ কি কবর থেকে উত্তোলন করি আবার চাল উত্তোলন করতে পারে নাকি? যে সেই লোক আমাকে বলে, কেমন ভাই চাল কত টাকা বেচলেন, কত, আমার ইজ্জতের একটা প্রশ্ন আছে না। মাদ্রাসা ও এতিম শিশুদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত চাল আত্মসাতের খবর সময় সংবাদে প্রচারের পর কর্তৃপক্ষের তদন্তে সত্যতাও মিলেছে। কিন্তু যারা খাতা কলমে বিতরণ দেখিয়ে চাল আত্মসাৎ করেছেন, তারা এখনো ধরাছোঁয়ার বাইরে। এই কাজটি কে করলো এবং কারা করলো, এদের যেন কঠিনভাবে শাস্তি হয়। আমরা লিস্টে অথচ আমরা মাল পাই নাই, বারবার তলব করতেছে। একবার ম্যাজিস্ট্রেট এসে সরজমিনে তদন্ত করলো, তাদের সাক্ষাৎকার দিলাম, বললাম যে না আমরা পাই নাই। তবে স্থানীয় সংসদ সদস্যের দাবি, সরকারি কর্মকর্তা সহ 5 ব্যক্তি মূলত চাল আত্মসাতের সাথে জড়িত। আর জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা বলছেন, বিচারের মধ্য দিয়েই বিষয়টি সুরাহা হবে। এনআইডি কার্ড তারা দিয়েছেন, তারা সই স্বাক্ষর দিয়েছেন। যদি হয় যে তিনি সত্যিকার অর্থে দেননি, তাহলে প্রতিকার পাবেন। আর যদি তিনি দেয়া সত্ত্বেও অস্বীকার করেন এই মুহূর্তে, তাহলে তো আইন তার স্বাভাবিক গতিতে চলবে। আমরা যেটি জানতে পারছি 5 জন মিলে এই অপকর্মটা করছে। আমরা চাচ্ছি যে 5 জনের বিরুদ্ধে মামলা হোক। সুন্দরগঞ্জ উপজেলার তৎকালীন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম সময় সংবাদকে জানান, স্থানীয় সংসদ সদস্য দ্বারা অনুমোদিত কমিটিকে তিনি 2014-15 অর্থ বছরে জিআরের 50 মেট্রিক টন চাল 25টি মাদ্রাসা ও এতিমখানার নামে বরাদ্দ করেন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। পুলিশ সদর দপ্তরের তালিকাভুক্ত জঙ্গি আবু ওবায়দা ওরফে ওবায়দকে ফেনী থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার বিকেলে শহরের খেজুরতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর থেকেই ওবায়দকে খুঁজছিল তারা। ওবায়দ ফেনীতে থাকে এমন সংবাদের ভিত্তিতে তাকে ট্র্যাক করার চেষ্টা করছিল পুলিশ। পরে সোমবার বিকেলে তাকে শহরের ট্র্যাঙ্ক রোডের খেজুরতলা থেকে আটক করে গোয়েন্দা পুলিশের একটি দল। আটক ওবায়দের বিরুদ্ধে ফেনীর বিভিন্ন থানায় 9টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এবার প্রবাসের খবর। প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি মানস ভূঁইয়া নিজ দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। সোমবার কালীঘাটি তৃণমূলের প্রধান কার্যালয়ে তৃণমূলের শীর্ষ নেতা মুকুল রায়, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন তিনি। মানস ভূঁইয়া তৃণমূল ও কংগ্রেস জোট সরকারের সময় সেচ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রদেশ কংগ্রেসের এই শীর্ষ নেতা ছাড়াও কংগ্রেসের আরও কয়েকজন নেতা এবং কর্মী এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এদিকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে এই দলটিকে আসল কংগ্রেস বলে অভিহিত করেন প্রাক্তন কংগ্রেস নেতা মানস ভুঁইয়া। নিউ ইয়র্কের চেলসিতে বিস্ফোরণের ঘটনায় আহমেদ খান রাহামি নামে আফগানিস্তান থেকে আসা এক মার্কিন নাগরিককে আটক করেছে পুলিশ। 28 বছর বয়সী ওই যুবককে নিউ জার্সির লিন্ডেন শহর থেকে গ্রেফতার করা হয়। কর্তৃপক্ষ জানায় স্থানীয় সময় পানশালার মালিক রাহমিকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ অভিযান চালালে রাহমি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে আহত অবস্থায় পুলিশ তাকে গ্রেফতার করে। রাহমিকে গ্রেফতারের আগে 5 সন্দেহভাজনকে আটক করার খবর মার্কিন গণমাধ্যমে প্রকাশিত হলেও তা অস্বীকার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। শনিবারে ওই হামলায় 29 জন আহত হয়। নারী ফুটবলের খবর। AFC অনূর্ধ্ব 16 নারী চ্যাম্পিয়নশিপের মূল পর্বে জায়গা করে নেয়া নারী ফুটবলারদের সংবর্ধনা দিয়েছে বাফুফে। দলের প্রত্যেক সদস্যকে 1,25,000 টাকা করে আর্থিক পুরস্কার দিয়েছে 3টি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। সেই সঙ্গে আগামী 1 বছর ফুটবলারদের মাসিক ভাতাও দেয়া হবে। অজপাড়াগায়ে অভাব অনটনের সঙ্গে নিত্য বসবাস কৃষ্ণা সানজিদাদের। ছোট্ট বয়সেই ওদের ঘাড়ে সংসারের হাল, সংগ্রামী ওদের জীবনের ব্রত। সেই সানজিদা কৃষ্ণাদের জীবনে হঠাৎ করেই শহরের ঝলমলে আলো। গ্রামের মেঠো পথ পেরিয়ে ইট কাঠের রাজধানীর জমকালো মঞ্চে নারী ফুটবলাররা তাদের অর্জনের সঙ্গী হয়ে আয়োজনে আসার সুযোগ হয়েছে তাদের বাবা মায়েরও। AFC অনূর্ধ্ব নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে দুর্দান্ত খেলেছে বাংলাদেশের মেয়েরা। সংযুক্ত আরব আমিরাত, চাইনিজ তাইপে, সিঙ্গাপুর, কিরগিজস্তান ও ইরানকে হারিয়েছে কৃষ্ণা রানীর দল। বাছাই পর্বের দাপুটে জয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো মূল পর্বে জায়গা করে নিয়েছে তারা। আর তাই তো এমন অর্জনে জমকালো সংবর্ধনার মধ্যমণি কৃষ্ণারা। মেয়েদের এমন সাফল্যে তাদের প্রত্যেককে আর্থিক পুরস্কার দিয়েছে বেশ কয়েকটি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। এছাড়াও আগামী 1 বছর তাদের মাসিক ভাতা দেওয়া সহ সব ধরনের সুযোগ সুবিধার প্রতিশ্রুতি দিয়েছে বাফুফে। মান্থলি একটা অ্যালাউন্স দেওয়া হবে, সো 1 বছর যে থাকবে 1 বছরও একটা অ্যালাউন্সের মধ্যেই থাকবে। খাওয়া দাওয়া, থাকা, বুট, এনিথিং দে রিকোয়ার, টিচার, এডুকেশন, আমরা উই উইল ফুললি লুক আফটার। আগামী 1 বছরে মিনিমাম 5 থেকে 6টা প্র্যাকটিস ম্যাচ ওদেরকে খেলাবো। তাতে করে তারা বুঝতে পারবে তার প্রতিপক্ষরা কতটা স্ট্রং, ওদের ল্যাকিংস কোথায় আছে, তখন সেগুলো তারা ওভারকাম করতে পারবে। এমন সংবর্ধনায় দারুণ খুশি নারী ফুটবলাররাও। আমাদেরকে যে সংবর্ধনা দেওয়া হয়েছে তাতে আমরা অনেক খুশি। আমরা চেষ্টা করব আগামীতে যেন এরকম আরো ভালো কিছু করতে পারি। আগামী বছর থাইল্যান্ডে মূল পর্বে মেয়েদের লড়তে হবে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, লাওস, স্বাগতিক থাইল্যান্ড, উত্তর কোরিয়া ও জাপানের মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে। তবে নিজেদের সেরাটা দিতে পারলে মূল পর্বে ভালো করা সম্ভব বলেই মনে করেন প্রতিশ্রুতিশীল এই ফুটবল কন্যারা। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। বড় ম্যাচে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে 3-2 গোলে হারিয়েছে ধানমন্ডি পাড়ার দলটি। আরেক ম্যাচে উত্তর বারিধারাকে 2-1 গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় 7ম স্থানে উঠে এসেছে বিজেএমসি। ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচে কাঙ্ক্ষিত জয়ের দেখা পেয়েছে শেখ জামাল। ম্যাচের 6ষ্ঠ মিনিটে একক প্রচেষ্টায় এবং 11 মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেয় শেখ জামালের নাইজেরিয়ান ফরওয়ার্ড এমেকা ডার্লিংটন। 34 মিনিটে দারুণ এক গোল করে দলকে 3-0 লিড এনে দেন ওয়েটসন আনসেলম। 13 মিনিটে পেনাল্টি পেয়েও মিস করে মুক্তিযোদ্ধার নাইজেরিয়ান ফরওয়ার্ড আহমেদ কলো মুসা। ইনজুরি সময়ে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান 3-1 করে মুক্তিযোদ্ধা। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে মুক্তিযোদ্ধা, ফলে শেখ জামাল 3-2 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে। আর এই জয়ের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে ধানমন্ডি পাড়ার দলটি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিশ্বব্যাপী অভিবাসীদের অধিকার নিশ্চিত করতে হবে, জাতিসংঘ সদর দপ্তরের প্লেনারি সেশনে বললেন প্রধানমন্ত্রী। জঙ্গি হামলাগুলোর অর্থের যোগান এসেছে মধ্যপ্রাচ্য থেকে।
ভারত হয়েই ঢুকেছে অস্ত্র, ব্রিফিংয়ে ডিএমপি, বিমানবন্দর থেকে রোবট এবং গোয়েন্দা ডিভাইস জব্দ। চুরি যাওয়া রিজার্ভের $1.5 কোটি ফেরত পাচ্ছে বাংলাদেশ। ফিলিপিন্সের আদালতের আদেশ, অচিরেই সব অর্থ উদ্ধার করা যাবে, দাবি বাংলাদেশ ব্যাংকের। সারা দেশে সড়ক দুর্ঘটনায় আরও 15 জন নিহত। দুর্ঘটনা রোধে 144টি ব্ল্যাক স্পট চিহ্নিত করছে সরকার। 9 বছর আগের স্পট চিহ্নিতকরণ অকার্যকর বলছে বুয়েটের গবেষকরা। এবং বিভিন্ন সংগঠন ও সমিতির নামে নম্বর প্লেট লাগিয়ে রাজধানীতে অবৈধ রিকশা বাণিজ্য, রাজস্ব হারাচ্ছে সিটি কর্পোরেশন, মোবাইল কোর্ট পরিচালনার পরিকল্পনা। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।